এক ভয়াবহ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর সব দেশ নিজেদের মধ্যে সম্পদের জন্য লড়াই শুরু করে দেয়। একমাত্র নরওয়েতেই এই ভাইরাস কোনো প্রভাব ফেলতে পারেনি এবং সেখানকার প্রাকৃতিক সম্পদের কারণে শুধু সেখানেই টিকে থাকা সম্ভব ছিল। তখন নরওয়ের প্রধানমন্ত্রী ডেক্লান নরওয়ের চারপাশে বিশাল দেয়াল তৈরি করেন। কেবল সেই লোকেরাই ভেতরে থাকতে পারত যারা হয় জন্মসূত্রে এখানকার নাগরিক, নয়তো যাদের বিশেষ কোনো দক্ষতা রয়েছে যা ভাইরাসটির প্রতিষেধক বানাতে সাহায্য করতে পারে। ইতিমধ্যে এখানকার সরকার একটা এআই সিস্টেমও তৈরি করেছিল যা প্রতিদিন সংক্রমিত মানুষের ডেটা বিশ্লেষণ করত এবং নরওয়ে সরকারকে খাদ্যের সমস্যা কমানোর বিষয়ে ধারণা দিত। সেখানে লিসা নামে এক জৈব বিজ্ঞানী তার শস্য সংক্রান্ত জ্ঞানের কারণে কৃষি বিভাগে কাজ করতেন। তারা বড় গ্রিন হাউসে কিছু খাদ্য উৎপাদন করত এবং কিছু খাদ্যের জন্য কাছের সমুদ্র এলাকায় বড় জাল পেতে মাছ চাষ করত। আজকে লিসা তার অফিসে গিয়ে একটা প্রেজেন্টেশন দিলেন। তিনি বললেন তাদের গ্রিন হাউসের পরিমাণ বাড়ানো উচিত যাতে তারা আরও বেশি খাদ্য উৎপাদন করতে পারে এবং মানুষকে যাতে মাংসের উপর নির্ভর করতে না হয়। তার ঊর্ধ্বতনীতে খুব খুশি হয়ে তৎক্ষণাৎ প্রকল্পটি অনুমোদন করলেন। লিসাও খুশি হয়ে বন্ধুদের নিয়ে মানচিত্রের সেই জায়গা খুঁজতে শুরু করলেন যেখানে গ্রিন হাউস তৈরি করা যায়। তখনই হঠাৎ তাদের কম্পিউটার সিস্টেমে একটা সতর্কতামূলক অ্যালার্ম বাজতে শুরু করলো। সতর্কতা অনুসারে নরওয়ের মাছের খামারগুলিতে কোনো সমস্যা দেখা দিয়েছে। এইটা দেখে সবাই খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের মোট মাংসের 60% আসতো সেখান থেকেই। সেখানে কিছু ভুল হলে নরওয়ের সকলের জন্য তা বিরাট সমস্যা তৈরি করত। লিসা তৎক্ষণাৎ মাছের খামারের কার্যকলাপ পর্যবেক্ষণ করে জানতে পারলেন গত 3 দিন ধরে তারা কোনো মাছের কন্টেইনার সরবরাহ করেননি বা তাদের পক্ষ থেকে কোনো রিপোর্টও দেওয়া হয়নি। এতে লিসা আরও বিচলিত হলেন এবং সঙ্গে সঙ্গে ম্যানেজার জেমসকে ফোন করার চেষ্টা করলেন, কিন্তু জেমস তার ফোনটি রিসিভ না করে কেটে দিলেন। তাই লিসা এখন মাছের খামারের দিকে একটা ড্রোন পাঠালেন। ড্রোনে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। লিসা ড্রোনটি থেকে ম্যানেজারের সঙ্গে কথা বলে জানতে চাইলেন কেন তিনি সিস্টেম বন্ধ করে দিয়েছে আর সেখানে কোনো সমস্যা আছে কিনা। প্রথমে ম্যানেজার ড্রোন পাঠানোর জন্য লিসার উপর রেগে গেলেন, কারণ এতদিন নিরাপত্তার কারণে সমস্ত ড্রোন কেবল জনসাধারণ ও সেনাবাহিনীর কাছেই থাকত, যাতে তারা সীমান্তে থেকে অনুপ্রবেশকারীদের উপর নজর রাখতে পারে। তা সত্ত্বেও লিসা ম্যানেজারের কাছ থেকে সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করছিলেন, কিন্তু ম্যানেজার কিছু বলার আগেই লিসার ড্রোনটি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পরই তাদের অফিসে একজন পুলিশ অফিসার এলেন। তাকে দেখে লিসা অনুরোধ করলেন যে হয়তো মাছের খামারের ম্যানেজার কোনো সমস্যায় আছেন, তাই তাদের সেখানে গিয়ে পরীক্ষা করা উচিত। কিন্তু অফিসার রাজি হলেন না, কারণ এমন অনুমতি কেবল সুরক্ষামন্ত্রী, কোম্পানির প্রধান বা প্রধানমন্ত্রী দিতে পারতেন, আর লিসা তো কেবল কৃষি বিভাগেই ছিলেন। লিসা রেগে গিয়ে অফিসারকে গালাগালি করতে শুরু করে, কিন্তু অফিসার তার কথা না শুনে অফিস থেকে চলে গেলেন। এইটা দেখে লিসা চিন্তিত হয়ে আবার মাছের খামারের ম্যানেজারকে ফোন করলেন। এবার ম্যানেজার ফোনটি ধরলেন এবং তাকে বললেন আসলে বাতাসের দিক পরিবর্তনের কারণে সমুদ্রের ঢেউ অন্যদিকে ঘুরে গেছে, ফলে তারা এখনো মাছ ধরতে পারছে না। কিন্তু এইটাও মিথ্যা কথা ছিল, কারণ জালে প্রচুর মাছ ছিল। ম্যানেজার কেবল রিয়েল টাইম মনিটরিং এর মেশিনগুলো বন্ধ করে রেখেছিলেন। লিসা এর কারণ জানতে চাইলে ম্যানেজার বললেন আসলে তারা মাছকে ভাইরাস মুক্ত রাখতে কিছু ভ্যাকসিন দিচ্ছেন, তাই পর্যবেক্ষণ বন্ধ রাখা হয়েছে। লিসা এতে একমত হয়, কিন্তু ম্যানেজারকে নির্দেশ দিলেন যদি কালকে সকাল 6টার মধ্যে মনিটরিং আবারও শুরু না হয় তবে তিনি তার বসের সাথে কথা বলে সেখানে কাউকে পরীক্ষার জন্য পাঠাবেন। এই কথা শুনে ম্যানেজারের ঘাম ছুটতে শুরু করে, কিন্তু তিনি ফোনে তা প্রকাশ করলেন না। এদিকে নরওয়ের সীমান্তে অনেক মানুষ অপেক্ষা করছিল যারা যে কোনো মূল্যে ভেতরে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু সেনাবাহিনী কেবল সেই সব বিশেষজ্ঞকেই ভেতরে নিচ্ছিল যারা হয় চিকিৎসা ক্ষেত্রে অভিজ্ঞ, নয়তো জৈব বিজ্ঞানী। তখন চার্লি নামে এক জৈব বিজ্ঞানী, যিনি একটু পরিচিতও ছিলেন, তার স্ত্রী মায়া এবং সন্তানের সঙ্গে ভেতরে প্রবেশ করার অনুমতি পেলেন, কিন্তু শহরে যাওয়ার আগে তাকে কিছু পরীক্ষা দিতে হলো। পরীক্ষার রিপোর্ট অনুসারে চার্লি এবং তার মেয়ে ভেতরে যেতে পারবে, কিন্তু মায়ার শরীরে বাইরে ছড়িয়ে পড়া বিপজ্জনক ভাইরাসটির প্রথম ধাপের সংক্রমণ ছিল, তাই তারা তাকে ভেতরে নিতে পারল না। এতে চার্লি এবং মায়া খুবই বিচলিত হলেন, কিন্তু তারা কিছু করার আগেই কিছু সেনা এসে মায়াকে সীমান্তের বাইরে পাঠাতে শুরু করলো। চার্লি তার স্ত্রীকে ছাড়তে চাইলেন না, তাই দ্রুত সেও তার সঙ্গে বাইরে চলে এলেন, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না যে তার এখন কি করা উচিত। বাইরে থাকলে সন্তানের জীবন বিপন্ন হতে পারে, আবার স্ত্রী ভেতরে যেতে পারছে না। সে মায়াকে নিয়ে সবে সেখান থেকে রওনা হচ্ছেন, তখন একটা লোক তাদের কাছে এসে বললেন যদি আপনারা আমাকে প্রতিজনের জন্য 300 ক্রিপ্টো কয়েন দেন তবে আমি আপনাদের সীমান্তে পার করতে সাহায্য করতে পারি। এই কথা শুনে চার্লির মাথায় একটা বুদ্ধি এলো, আর কোনো উপায় না থাকায় চার্লি তার সন্তানকে নিয়ে স্বাভাবিকভাবেই ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, আর মায়া সেই চোরাচালানকারীদের সঙ্গে ভেতরে আসবেন। এভাবে চার্লি আর মায়া আবার মিলিত হবেন।
তখন রাতে চোরাচালানকারীদের নির্দেশ অনুযায়ী তারা একটা উপকূলে এলেন। সেখানে সেই চোরাচালানকারী আগে থেকেই উপস্থিত ছিল। এরপর চার্লি তাকে কিছু টাকা দিলেন। এর বদলে চোরাচালানকারী মায়াকে একটা ফোন দিল। এখন থেকে মায়া ভেতরে না পৌঁছানো পর্যন্ত মায়া এবং চোরাচালানকারীর সব কথা সেই ফোনেই হবে। এর মধ্যেই সে চোরাচালানকারী মায়াকে একটা গাড়িতে বসালো আর চার্লি তার সন্তানকে নিয়ে সরকারি বাসে করে নরওয়েতে এলেন। পরের দিন লিসা ম্যানেজারের মনিটরিং সিস্টেম চালু করার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তা আর হলো না। তাই লিসা বাধ্য হয়ে একটা স্পিড বোট নিয়ে সোজা মাছের খামারে গেলেন। ম্যানেজার তাকে দেখে ভেতরে যেতে বাধা দেওয়ার চেষ্টা করলেন। এ সময় তিনি অজুহাত দিলেন যে তার সহকর্মীরা ভেতরে ভ্যাকসিন নিয়ে কাজ করছেন এবং লিসা ভেতরে গেলে অসুস্থ হয়ে যেতে পারে। কিন্তু ম্যানেজার শত চেষ্টা সত্ত্বেও লিসাকে ভেতরে যাওয়া থেকে আটকাতে পারলেন না। ভেতরে গিয়ে লিসা জ্ঞান হারালেন, কারণ আসলে সেখানে উপস্থিত সকল কর্মীরাই খুব চিন্তিত ছিল, কারণ খামারে সেই ব্যাচের সব মাছি একটা অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছিল। তাদের চোখ এবং মুখ সম্পূর্ণ লাল হয়ে গিয়েছিল এবং ফুলকার কাছে কালো দাগ দেখা গিয়েছিল। লিসা কিছুই বুঝতে পারলেন না। তখন ম্যানেজার তাকে বললেন, এই কারণেই আমি মনিটরিং সিস্টেম বন্ধ করে দিয়েছিলাম, কারণ গত এক সপ্তাহ ধরে মাছগুলি খুবই অসুস্থ ছিল এবং কেউ তাদের অসুস্থতার কারণ বুঝতে পারছিল না। এই কারণে ম্যানেজার নিজেই ভ্যাকসিন তৈরির চেষ্টা করছিলেন, কিন্তু তার কথা অনুযায়ী ভ্যাকসিন তৈরি করতে তাদের আরো কিছু দিন বা সপ্তাহ লাগতে পারত। কিন্তু লিসা ততক্ষণ অপেক্ষা করতে পারতেন না। তাই তিনি নিজেই মাছের ডিএনএ স্যাম্পল নিজের সাথে নিয়ে ল্যাবে গিয়ে সেগুলির উপর গবেষণা শুরু করলেন। সেই সময় লিসা আরও একটা সত্য জানতে পারলেন, যা তাকে আরো বিচলিত করে। আসলে মাছগুলিরও একটা খুব বিপজ্জনক ভাইরাস হয়েছিল এবং যদি কোনো মানুষ সেই সংক্রমিত মাছ খেত তবে সেও সেই ভাইরাসে আক্রান্ত হতো, যার কারণে প্রথমে তার মাথা ব্যথা, কাশি এবং বমি হতো। কিন্তু 2 দিনের মধ্যে যদি তাদের ঠিকমতো চিকিৎসা না করা হতো তবে তারা মারা যেত। এসব জানার পর লিসার বস এবং অন্যান্য সহকর্মীরাও খুব চিন্তিত হয়ে পড়লেন। আর সবচেয়ে বড় সমস্যা ছিল যে এই ভাইরাসটি জলের মাধ্যমেও ছড়াচ্ছিল। এর মানে হলো একটা মাছের খামারের সাথে সংযুক্ত বাকি সব জালের জলও দূষিত হয়ে গিয়েছিল এবং সেখান থেকেই কোনো মাছ ধরা যেত না। এখন পরিস্থিতির গুরুত্ব বুঝে লিসা তৎক্ষণাৎ এই খবরটি প্রধানমন্ত্রী ডেকলানকে জানালেন। তিনি সঙ্গে সঙ্গে এই বিষয়ে ব্যবস্থা নিলেন এবং সব মাছের খামার বন্ধ করে দিলেন। সাথে স্বাস্থ্য প্রশাসনকে দ্রুত ভাইরাসের জন্য একটা ভ্যাকসিন তৈরি করতে বললেন। এখন মাছের খামারের ম্যানেজার সমস্ত সংক্রমিত মাছ জল থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু সেই মৃত মাছগুলির মধ্যে একটা সমুদ্রের তীরে পৌঁছে গিয়েছিল যা একটা ইঁদুর খেয়েছিল এবং সেটি শহরের দিকে যেতে শুরু করলো। ঠিক যেমন ম্যানেজার নিজেই 3 দিন পর মাছ সংক্রমিত হওয়ার খবর জানতে পারেন, তেমনই গত 3 দিনের খাবার বাজারে এসে গিয়েছিল। সেই মাছের মধ্য থেকে একটা মাছ খাওয়ার সাথে সাথে এক মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তার বমি হতে শুরু করে। এটা দেখে তার বন্ধুরা খুবই ভয় পেয়ে যায় আর তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। এদিকে লিসার অফিসেরও কেউই বুঝতে পারছিল না যে তারা শহরের সমস্ত লোককে কিভাবে খাওয়াবে, কারণ মাছের খামারগুলি শহরের প্রায় 60% জনসংখ্যার জন্য খাদ্য সরবরাহ করত এবং মাছের খামার বন্ধ হয়ে যাওয়ায় এতগুলো লোকের খাবার জোগানো এখন খুবই কঠিন হয়ে গিয়েছে। তখন লিসা বললেন, যদি আমরা এখনো পর্যন্ত মজুদ থাকা হিমায়িত মাছ কিছু সময়ের জন্য বাজারে আনি তবে সেগুলির স্টক শেষ হতে প্রায় 5 মাস সময় লাগবে, আর এই সময়ের মধ্যেই আমরা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার কাজ করব এবং তা তৈরিও করে ফেলব। এখন এই কথাটি সত্য হলেও এটি শুনে লিসার বস তার উপরে রেগে গেলেন, কারণ হিমায়িত খাদ্য বাজারে আনার অনুমতি কেবল প্রধানমন্ত্রী দিতে পারতেন, আর যদি প্রধানমন্ত্রীর কাছে লিসার রিপোর্ট সঠিক মনে না হতো তবে তিনি তা প্রত্যাখ্যান করতেন। তাই এখন লিসা অন্য কিছু নিয়েও ভাবতে শুরু করলেন। পরের রাতের মধ্যেই চার্লিও নরওয়েতে এসে পৌঁছালেন। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি তার স্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু মায়ার সেখানে পৌঁছাতে প্রায় 2 দিন সময় লাগবে। চার্লি একজন অসাধারণ জৈব বিজ্ঞানী হওয়ায় তাকে পরের দিনে লিসার গ্রিন হাউসে কাজে নেওয়া হলো। দিনের কাজ শেষ করে চার্লি সমুদ্রের তীরে এলেন, যেখানে চোরাচালানকারীরা মায়াকে নিয়ে আসার কথা, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও চার্লি তার নৌকা দেখতে পেলেন না। ইতিমধ্যে চোরাচালানকারীরা একটা ছোট্ট মোটর বোট নিয়ে নরওয়ের সীমান্তে এসে পৌঁছেছিল। সেখানে পৌঁছানোর আগে সে নৌকার মোটর বন্ধ করে দিল এবং প্রত্যেক যাত্রীকে একটা করে বৈঠা দিল। আসলে সেখানে প্রচুর পরিমাণে সমুদ্র মাইন বসানো ছিল, তাই মোটর চালু হলে সেগুলির অবস্থান জানা যেত এবং ভুলবশত নৌকা কোনো মাইনের সঙ্গে ধাক্কা খেলে নৌকাটি টুকরো টুকরো হয়ে যেত। তারপরও কোনো মতে নৌকাটিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হলো, কিন্তু ক্যাপ্টেন যেই আবার নৌকার ইঞ্জিন চালু করলেন, হঠাৎ কাছাকাছি লাগানো ক্যামেরায় তাদের ছবি দেখা গেল এবং এর ঠিক পরেই পুলিশের একটা ড্রোনও সেখানে এসে পৌঁছায়। ড্রোন দেখে সবাই ভয় পেতে শুরু করে, আর এখন পুলিশ ড্রোন ব্যবহার করে ক্রমাগত সবাইকে থামতে বলছিল, কিন্তু তা সত্ত্বেও চোরাচালানকারীরা নৌকাটি থামালেন না, যার কারণে পুলিশ কর্মীরা ড্রোন দিয়ে তাদের লক্ষ্য করে গুলি চালাতে বাধ্য হয়। তাদের কাছ থেকে পালাতে গিয়ে বোটটি হঠাৎ
হঠাৎ কিছু পাথরের সঙ্গে ধাক্কা খায়। তখন কোনো মতে সব মানুষকে উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়, কিন্তু সেখানে তাদের পরীক্ষা করার পর ডাক্তাররা জানতে পারলেন তারা সবাই একই ধরনের বিপদজনক ভাইরাসে ভুগছেন। এইটা দেখে কেউ কিছুই বুঝতে পারল না। ইতিমধ্যেই হসপিটালে প্রতিদিন একই ভাইরাসে আক্রান্ত 100টি করে কেস আসতে শুরু করে এবং এই ভাইরাসটি আসলে সেই একই ভাইরাস ছিল যা মাছের কারণে ছড়াচ্ছিল। এখন সাধারণ মানুষও সেই ভাইরাস সম্পর্কে জানতে শুরু করে। সেই কারণে স্বাস্থ্যমন্ত্রী মানুষকে যতটা সম্ভব কম বাইরে বের হতে বলে। এছাড়াও ডেকলানও ইতিমধ্যে নরওয়েতে লেভেল 1 জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন, যা অনুযায়ী কেউ মাছ খেতে পারবে না এবং বাড়িতে থাকা যে কোনো মৃত মাছকে যত তাড়াতাড়ি সম্ভব বাইরে ফেলে দিতে হবে। এদিকে লিসা জানেন না যে তিনি যে ভাইরাসটি থামাতে এত কঠোর পরিশ্রম করছেন তা ইতিমধ্যে শহরে পৌঁছে গিয়েছে। আসলে লিসা তার সহকারীকে নিয়ে কিছু জলের নমুনা সংগ্রহ করতে সমুদ্রে এসেছিলেন, যাতে তিনি জানতে পারেন যে জল থেকে এই ভাইরাসটি কোথা থেকে এসেছে। প্রথমে তিনি ভেবেছিলেন যে হয়তো সীমান্ত পেরিয়ে বাইরে থেকে কোনো সংক্রমিত মাছ নরওয়েতে এসেছে অথবা ভাইরাসটি সমুদ্রের জলেই তৈরি হয়েছে। বর্তমানে তিনি জলের নমুনাটি ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা করলেন, যা দেখে তার জ্ঞান উড়ে গেল। কারণ আসলে এই ভাইরাসটি না জলে বেড়ে উঠেছিল আর না কোনো মাছ এটিকে নরওয়েতে নিয়ে এসেছিল। এই ভাইরাসের অন্য কোনো কারণ ছিল যা লিসা শত চেষ্টা করেও এখনো বুঝে উঠতে পারছিলেন না। তখন হঠাৎ লিসার চোখ প্রধানমন্ত্রীর খবরটির উপর পড়ল, যা দেখে তিনি বুঝতে পারলেন যে বাইরের পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং এখানেও বড়সড় ধ্বংসলীলা শুরু হতে চলেছে। এটা দেখে তিনি জানতে পারলেন যে বিপজ্জনক ভাইরাসটি শহরে পৌঁছে গেছে, যা খুবই উদ্বেগের বিষয়। এদিকে কিছু কোস্টাল গার্ড সমুদ্রের জলে দুটি মৃতদেহ খুঁজে পান, যা কিছু চোরাচালানকারী ছিল। তাদের পরীক্ষা করার পর ডক্টররা জানতে পারলেন যে দুজনের শরীরে সে একই ভাইরাস রয়েছে যা মাছের ভেতরে ছিল এবং এখন সেই ভাইরাসটি শহরে ছড়াচ্ছে। এখন এটি কেবল ডক্টরের কথা ছিল, কিন্তু কোনো বিশেষজ্ঞ এখনো সেই দেহগুলির উপর পরীক্ষা করেননি। এখন ধীরে ধীরে কেস বাড়ছিল এবং এই ভাইরাসটির সবচেয়ে বিপজ্জনক বিষয় ছিল যে এটি প্রতি ঘন্টায় বিবর্তিত হচ্ছিল, যার কারণে ডেকলান অবিলম্বে লেভেল 2 জরুরি অবস্থা ঘোষণা করলেন, যেখানে যদি কোনো এলাকায় ভাইরাসের আরও বেশি কেস রিপোর্ট করা হয় তবে সেই এলাকার সম্পূর্ণ লকডাউন জারি করা হবে এবং সেখান থেকে কাউকে বাইরে যেতে দেওয়া হবে না। এই খবর দেখার পর লিসার মাথা কাজ করা বন্ধ করে দিল, কারণ এত পড়াশোনা করার পরও তিনি এমন ভাইরাস কখনো দেখেননি যা এত দ্রুত বিবর্তিত হচ্ছে এবং প্রথম দিনেই তার এত কেস সামনে এসেছে। তাই এখন তিনি এই বিষয়ে আরো জানার জন্য আবারও মাছের খামারের ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলেন। সেখানে খামারের বাইরে কর্মীরা প্রচুর পচা মাছ ডাস্টবিনে ফেলে দিচ্ছিল। লিসার কাছে এটা কিছুটা অদ্ভুত মনে হচ্ছিল, কিন্তু তিনি ম্যানেজারের সঙ্গে কথা বলতে ভেতরে যেতে শুরু করলেন। তখনই হঠাৎ কিছু ডক্টর ম্যানেজারকে স্ট্রেচারে করে সম্পূর্ণ সিল করে বাইরে নিয়ে এলেন, কারণ ম্যানেজার নিজেও সেই ভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং তার অবস্থা অন্যদের তুলনায় অনেক খারাপ ছিল। এই কারণে সব কর্মীরাও একটু বেশি ব্যস্ত ছিল। এর সুযোগ নিয়ে লিসা কয়েকদিন আগের ভেতরের সিসিটিভি ফুটেজ চুরি করে আবার তার অফিসে ফিরে এলেন, কিন্তু সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি আরও একটা খারাপ খবর পেলেন যে তাদের গ্রিন হাউসে জন্মানো টমেটোর মধ্যেও ভাইরাস ছড়াতে শুরু করেছে, যার কারণে অনেকগুলো ফসল নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু কিভাবে ভাইরাসটি গ্রিন হাউসে পৌঁছালো তা কেউ জানতো না। এখন চার্লি প্রথম সেই খারাপ টমেটোটি দেখেন এবং কুলির কাজ করার কারণে তিনি সেটি দেখেই বুঝে গেলেন যে তাতে নিশ্চয়ই কিছু ভুল আছে। এখন লিসা যখন তার সঙ্গে কথা বললেন তখন তিনি বললেন যে আমার মতে কোনো সংক্রমিত প্রাণী এখানে ভাইরাসটি এনেছে, সেই কারণে সবার আগে আমাদের পুরো এলাকা স্যানিটাইজ করতে হবে এবং সেই প্রাণীটিকেও খুঁজে বের করতে হবে। এছাড়াও সম্প্রতি তোলা সমস্ত টমেটো আবার পরীক্ষা করতে হবে। সেগুলির মধ্যেও যদি খারাপ টমেটো পাওয়া যায় তবে তাদের সবার সাথে এই গ্রিন হাউসের সমস্ত ফসলও পুড়িয়ে ফেলতে হবে। চার্লির কাছ থেকে এই সব কথা শোনার পর লিসা বুঝতে পারলেন যে চার্লি আসলে খুবই ভালো মানুষ, কারণ মানুষ যেখানে এমন পরিস্থিতিতেও কিছু সুবিধা খোঁজার চেষ্টা করে সেখানে চার্লি মানুষের জীবন বাঁচাতে এই গ্রিন হাউসটিও জ্বালিয়ে দিতে প্রস্তুত ছিলেন। লিসা যখন টমেটো নিয়ে গবেষণা করছিলেন তখন চার্লি অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু তখনই তিনি একটা অজানা নম্বর থেকে একটা বার্তা পেলেন, যা দেখে চার্লি ভাবলেন যে বার্তাটি মায়ার হতে পারে, যিনি এতক্ষণে উপকূলে পৌঁছে গিয়েছেন। তাই এখন চার্লি দ্রুত তার কাজ সেরে উপকূলের দিকে যেতে শুরু করলেন, কিন্তু পথের মধ্যে তার সঙ্গে সেই দালালের দেখা হয়, যার কাছ থেকে তিনি 300 ক্রিপ্টোকারেন্সি ধার করেছিলেন। দালাল চার্লিকে বললেন মায়ার বোটে দুর্ঘটনা ঘটেছে এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এই কথা শুনে চার্লির দুঃখ ও রাগ মেশানো অনুভূতি হলো, কিন্তু দালাল তাকে প্রতিশ্রুতি দিলেন তিনি কোনোভাবে তার স্ত্রীকে হসপিটাল থেকে বের করার পথ খুঁজে বের করবেন। কিন্তু
তার আগে চার্লিকে একটা নরওয়েজিয়ান ভ্যাকসিন দিতে হবে, যা বাইরে থেকে আসা লোকদের দেওয়া হয়। আর চার্লি যদি ভ্যাকসিন না নেন তবে কর্তৃপক্ষ জানতে পারলে তাকে বাইরে ফেলে দেবে। এখন চার্লি কিছুই বুঝতে পারছিলেন না, কারণ সেখানে আসার পর তাকে কোনো ভ্যাকসিনের কথাই বলা হয়নি। কিন্তু চার্লি কিছু বলার বা জিজ্ঞেস করার আগেই দালাল তাকে ভ্যাকসিনটি দিয়ে দিলেন। এদিকে মায়া এবং হাসপাতালে ভর্তি তার সঙ্গে সমস্ত সঙ্গীর অবস্থা আরো খারাপ হতে শুরু করে। এই সময় কাশি এবং মাথা ঘোরার পাশাপাশি তাদের শরীরে কালো দাগ দেখা দিতে শুরু করে। এইটা দেখে ডক্টর এত ভয় পেয়ে গেলেন যে তিনি সঙ্গে সঙ্গে হসপিটালে সেই ফ্লোরটি সিল করে দিলেন এবং সেখানে কাউকে যেতে বারণ করলেন। আসলে সেই ভাইরাসের ক্ষমতা ক্রমশ এমন পর্যায়ে বাড়ছিল যা কেউ কল্পনাও করেনি। আর এখন লিসার কারণেই সবাই প্রথম এই ভাইরাস সম্পর্কে জানতে পারলো। সেই কারণে ডেক্লান নিজেই লিসাকে ফোন করে এই ভাইরাসের ভ্যাকসিন নিয়ে কাজ করতে বললেন। আর লিসা ভাইরাস নিয়ে গবেষণা করে আরো বিপজ্জনক বিষয় আবিষ্কার করলেন। আসলে এই ভাইরাসটি কেবলই একটা রেড আই ভাইরাস ছিল। প্রকৃতপক্ষে এটি ব্ল্যাক প্লেগ ভাইরাসের চেয়েও 1000 গুণ বেশি বিপজ্জনক ছিল, যার কারণে কয়েক দশক আগেই ইউরোপে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল এবং তখন থেকে এই ভাইরাসটি মিউটেট হয়ে আগের চেয়ে 100 গুণ বেশি বিপজ্জনক হয়ে উঠেছে, যার কারণে সংক্রমিত হয়ে যে কেউ মাত্র 2 দিনের মধ্যে মারা যেতে পারত। এখন যেহেতু সেই 2 চোরাচালানকারীর মৃতদেহ সমুদ্রে পাওয়া গিয়েছিল, তাই সবাই ভাবলো যে তারা হয়তো কোনোভাবে সেই ভাইরাসে সংক্রমিত হয়েছিল এবং নরওয়েতে প্রবেশের চেষ্টা করার সময় সমুদ্রের ঢেউয়ের কারণে তাদের মৃত্যু হয়েছে। আর তাদের মৃতদেহ ঢেউয়ের সঙ্গে ভেসে মাছের খামার পর্যন্ত গিয়েছিল এবং সেই কারণেই মাছগুলি সেই ভাইরাসে সংক্রমিত হয়েছিল। সেই কারণে এখন ডেক্লান পুরো নরওয়েতে রেড অ্যালার্ট সহ কারফিউ ঘোষণা করলেন। এই সময় যারা আগে সরকারি কাজের জন্য এখানে সেখানে যাচ্ছিলেন তাদেরও বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এছাড়াও সম্প্রতি ডেক্লান আরও একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে যাদের নরওয়েজিয়ান নাগরিকত্ব নেই তাদেরও বাইরে পাঠিয়ে দেওয়া হবে। অবশ্যই তারা তাদের দক্ষতার কারণে নিয়োগ পেয়েছিলেন, কিন্তু ডেক্লান এটি করেছিলেন কারণ বাইরের বিশ্বে যখন যুদ্ধ শুরু হয়েছিল, ডেক্লান ইতিমধ্যে সারা বিশ্ব থেকে যতটা সম্ভব হিমায়িত খাদ্য নরওয়েতে আমদানি করেছিলেন এবং নরওয়ের জনসংখ্যার তুলনায় যে পরিমাণ খাদ্য আমদানি করেছিলেন তা 1 বছরের জন্য যথেষ্ট ছিল। যখন ডেক্লানের প্রেস কনফারেন্স চলছিল তখন হসপিটালে রোগীদের অবস্থার আরও অবনতি হতে শুরু করে এবং তারা কাশির কারণে মারা যাচ্ছিল। এদিকে লিসা এখনো অনেক কিছুই বুঝতে পারছিলেন না, তাই সবার আগে তিনি টমেটো গ্রিন হাউসে গিয়ে সেটি তল্লাশি করলেন এবং সেখানে তিনি সেই মৃত ইঁদুরটিকে খুঁজে পেলেন, যেটি সমুদ্রের তীরে সংক্রমিত মাছ খেয়ে শহরে এসেছিল। তাকে দেখে লিসার মনে হয় যে হয়তো তারই কারণে গ্রিন হাউসে একটি বিপজ্জনক ভাইরাস প্রবেশ করেছে, কিন্তু লিসা তার পেট চিরে দেখেন যে ভেতরে কেবল মৃত মাছের মাংস রয়েছে, যার মানে ইঁদুরটি টমেটো স্পর্শও করেনি। কিন্তু তারপরেও সে কিভাবে সংক্রমিত হলো লিসা এটা বুঝতে পারছিলেন না। তখন হঠাৎ তিনি একটা অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে একটা চিঠি পেলেন, যা খুললে তার ভেতরে একটা সেফ হাউসের চাবি, একটা পাসওয়ার্ড এবং একটা ঠিকানা ছিল। এটি দেখে লিসা প্রথমে কিছুই বুঝতে পারলেন না, কিন্তু চিঠিতে লেখা ঠিকানায় গিয়ে তিনি সেখানে একটা সুটকেস দেখতে পেলেন। সেই সুটকেসে অনেকগুলো হার্ড ড্রাইভ ছিল। লিসা সেগুলি নিয়ে ফিরে এলেন এবং এক এক করে চালাতে শুরু করলেন। সেগুলিতে থাকা ভিডিওগুলি দেখার পর লিসা সম্পূর্ণ হতবাক হয়ে গেলেন। কিন্তু ভিডিওটিতে তিনি কি দেখলেন আর সেই ভিডিওই কি সেই ভাইরাসের আসল রহস্য ফাঁস করবে? আপনার কি মনে হয় সেই দালাল চার্লিকে কি ইনজেকশন দিয়েছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, লিসা কি এই বিপজ্জনক ভাইরাসের প্রতিষেধক খুঁজে বের করতে পারবেন? এই সব প্রশ্নের উত্তর আমি এর দ্বিতীয় পর্বেই দেব। তবে আপনার কি এই সিরিজটি ভালো লেগেছে নাকি আমার অন্য কোনো সিরিজ শুরু করা উচিত? যদি আপনাদের মধ্যে 100 জনও এর দ্বিতীয় অংশ দেখার জন্য কমেন্ট করেন তবে আমি অবশ্যই এই 100 জনের জন্য হলেও দ্বিতীয় অংশটি নিয়ে আসব। এর সঙ্গেই আজকের গল্পের এই অংশটি এখানেই শেষ হলো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।